আমি রিসেন্টলি দ্য সাইকোলজি অফ মানি বইটা সেকেন্ড টাইমের মতো পড়ে শেষ করেছি এবং এই ভিডিওতে আমি আপনাকে এই বইয়ের ৮টার মতো লেসন শেয়ার করব। উল্লেখ্য, বইটা ২০২০ সালে মার্কেটে আসছে এবং এই বইতে মোটামুটি ২০টা চ্যাপ্টার আছে। কিন্তু একটা কথা না বললেই না, যখনই আমরা ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে কোনো বই পড়তে যাই, দেখা যায় বেশিরভাগ বইই আমেরিকানদের দ্বারা লেখা এবং আমেরিকানদের জন্য লেখা। যার কারণে আমরা যখন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে ফাইন্যান্স ম্যানেজমেন্টের বই পড়ি, আমেরিকানদের দিয়ে লেখা, আমেরিকানদের জন্য লেখা বই, তখন রিলেট করাটা খুবই কষ্ট হয়ে যায়। তবে এই বইটা, দ্য সাইকোলজি অফ মানি বইটা, এটা একটু ডিফারেন্ট বলতে এখানে আপনাকে আসলে কিভাবে আপনি ওয়েলথ বিল্ড করবেন, কোথায় ইনভেস্ট করবেন, এ ধরনের কোনো হাবিজাবি কথাবার্তা বলা হয় নাই। এই বইটার মূল কনসেপ্টটাই হচ্ছে এটা, যে যখন টাকা নিয়ে কথা আসে তখন এটাকে আমরা অনেকটা ম্যাথের মতো চিন্তা করি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু জেড, এরকম কিছু একটা, হ্যাঁ, হার্ড সায়েন্স মনে করি আমরা এটাকে। তো এই ভদ্রলোক বলতে যাচ্ছে, মর্গ্যান হাউসেল বলতে যাচ্ছে যে টাকা পয়সার বিষয়টা ওরকম হার্ড সায়েন্স যেভাবে আমরা গুরুত্ব দিই, তেমনি এটা একটা সফট স্কিলও। টাকা পয়সার সাথে আমাদের ইমোশন অনেক অংশে জড়িত এবং আমরা ইমোশনাল অ্যাসপেক্ট থেকেই অনেক সময় টাকা পয়সা ডিল করি, যে জিনিসটা আমরা ইগনোর করে যাই। So instead of hard science, this guy wants to say that the soft skill you need to get successful with money, this soft skill is called psychology of money. ঠিক আছে? এবং এই বইয়ের যে ২০টা চ্যাপ্টারের কথা বলেছি, এই ২০টা চ্যাপ্টারে উনি মূলত মানি বিল্ড করা নয়, বরং মানি সংক্রান্ত আমাদের যে বায়াসগুলো আছে, যে ফ্লগুলো আছে, বা যে ধরনের ব্যাড ডিসিশনগুলো আমরা মেক করি, হ্যাঁ, যেগুলো হচ্ছে আমাদেরকে ফাইন্যান্সিয়ালি ফ্লপ খাওয়ার জন্য হেল্প করে, সে ধরনের ২০টা আশপাশের খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উনি কথা বলেছে, যেগুলো উনি বলতে চায় যে আমরা নর্মালি এগুলো কনসিডার করি না, বা টাকা পয়সা আমরা এইভাবে দেখি না, আমরা ডিফারেন্টলি দেখি। ঠিক আছে? সো এই ২০টা থেকে হচ্ছে আমি যে ৮টা নিয়ে কথা বলবো, সেগুলো হচ্ছে ইউনিভার্সাল বলা যায়, যেগুলো আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলি, আমেরিকা বলি, ইউরোপ বলি, সব জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, রেডি? ইন্ট্রো শেষ, চলেন আমরা জাম্প করি টপিকে। হ্যাঁ, প্রথম যে লেসনটা আমি এখান থেকে নিয়েছি বা শেয়ার করতে চাই সবার সাথে, এই বইয়ের প্রথম যে চ্যাপ্টারটা, সেটার নাম হচ্ছে যে নো ওয়ান ইজ ক্রেজি। এবং এখানে উনি যেটা বলার চেষ্টা করেছে, সামারাইজ যদি করতে চাই আমি এক বাক্যে, তাহলে বলবো যে আমরা কখনোই অন্যদেরকে জাজ করা উচিত না যে তারা কিভাবে তাদের টাকা পয়সা ডিল করছে সেটার উপরে। কেন? কারণ প্রত্যেকটা মানুষের বেড়ে ওঠা ডিফারেন্ট। যেমন ধরেন, যেই বাচ্চাটা এমন কোনো প্যারেন্টসের আন্ডারে ছিল যাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল, বা যারা যখন বড় হয়েছে তখন হচ্ছে আপনার তখন রেসিশন চলছিল, অর্থনৈতিক মন্দা চলছিল, ওই বাচ্চাটা টাকা পয়সাকে যেভাবে দেখবে, যেভাবে ডিল করবে, যেই বাচ্চাটা কখনো কোনো দিন সে তার জীবনে হচ্ছে টাকা পয়সার কোনো অভাব দেখে নাই, একটা ওয়েলদি ফ্যামিলি থেকে আসছে, এবং টাকার অভাব যে মানুষকে কী পরিমাণ সাফার করাতে পারে সেটা সে কখনো ফিল করে নাই, দেখেই নাই, সে ডিফারেন্টলি ডিল করবে। সো আমি যখন ওই বাচ্চাটার দিকে তাকাবো যে সে কীভাবে টাকা পয়সা ইউজ করছে, সেভ করছে বা স্পেন্ড করছে, আমি হয়তো বা তাকে জাজ করবো যে হি ইজ নট ডুইং রাইট। বাট এভরিবাডি হ্যাজ দেয়ার রিজন, স্পেশালি when it comes to money. Everybody who is handling money the way they are doing it, they have their own reason, and we should not judge people on the basis of how do they actually deal with money. That was the first lesson. And the second one, this one is very important. মর্গ্যান হাউসেন বলতে যাচ্ছে যে we don't need to be intelligent to be wealthy. You don't need intelligence, you don't necessarily need education either. হ্যাঁ, একটা উদাহরণ, একটা খুব সুন্দর গল্প ছিল এই বইয়ের মধ্যে, এই চ্যাপ্টারটার মধ্যে, যে রোনাল্ড রিড নামক একজন ভদ্রলোক ছিল, যে হচ্ছে তার জীবনের বেশিরভাগ অংশই হচ্ছে কার ফিক্সিং, তারপরে ফ্লোর ঝাড়ু দেয়া, ক্লিন করা, এগুলো করেই হচ্ছে সে তার 92 বছর বোধহয় বেঁচে ছিল ভদ্রলোক, এই পুরো সময়টা উনি পার করেছেন। কিন্তু যখন 2014 সালে উনি মারা যায়, ওনার ব্যাংক অ্যাকাউন্টে $8 মিলিয়ন পাওয়া যায়, এবং যেটা লিটারালি ইন্টারন্যাশনাল হেডিং গড়ে তোলে, কারণ উনি আহামরি কেউই ছিল না। কারণ ওনার এডুকেশন যদি বলি, উনি ওনার ফ্যামিলির হচ্ছে একমাত্র বান্দা যে হচ্ছে আপনার এই হাই স্কুলের গণ্ডি পেরোতে পেরেছিল। সো কিভাবে করেছে, উনি হচ্ছে যে যেইটুকু আয় করতো সেখান থেকে সেভ করতো, এবং সেই সেভিংটা হচ্ছে উনি স্টক মার্কেটে হচ্ছে ইনভেস্ট করতো, এবং সেটাই হচ্ছে কম্পাউন্ডিং, দ্য ম্যাজিক অফ কম্পাউন্ডিং। ওভার টাইম, ওনার পুরো লাইফ টাইম জুড়ে কম্পাউন্ডিংয়ের এফেক্টে শেষ পর্যন্ত উনি $8
মিলিয়ন ডলারের মালিক যখন উনি মারা যায়। এখন এইটা ওদের জন্য যতটা আসলে ইজি, আমি বলবো যে বাংলাদেশ থেকে একটা মানুষ জন্য ইনভেস্টমেন্টটা অতটা ইজি না। বা আমেরিকার ইনভেস্ট মার্কেট আমাদের, যেমন আমাদের দেশে ক্রিপ্টো ফরবিডেন, স্টক বোধহয় করা যায়, আমি ঠিক জানি না, আমি যতটুকু জানি খুবই ডিফিকাল্ট, অ্যান্ড ক্রিপ্টো হচ্ছে টোটালি হচ্ছে রেস্ট্রিক্টেড, ফরবিডেন। সো আমাদের দেশ থেকে ওইভাবে ইনভেস্ট করে বড়লোক হওয়ার ব্যাপারটা আদৌ কতটা যুক্তিযুক্ত সেটা একটু আম, ঘেঁটে দেখতে হবে। আমি বলবো পুরোপুরি রিলেট করা যায় না, তবে এটা সত্য, এটা আমি মানি যে আপনার একটা ফাইন্যান্সের উপর ডিগ্রি থাকাই বলে দেয় না যে আপনি আসলে ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল হবেন। আমার এলাকার সবচেয়ে বড়লোক যে ভদ্রলোক বা ধরা হয় যাকে, সে আসলে এডুকেটেড না। তার বিজনেস হচ্ছে আপনার রড সিমেন্টের বিজনেস করে সে, কিন্তু আমরা সবাই জানি না তার কত টাকা আছে, কিন্তু এলাকার সবাই তাকে সবচেয়ে বড়লোক হিসেবে ধরে। হ্যাঁ, সো আপনার এরকম দেখেন, আপনার ফ্রেন্ড যে হচ্ছে ঢাকা ভার্সিটি, চিটং ভার্সিটি থেকে হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা ফাইন্যান্স কোনো মেজর টপিক থেকে বের হয়ে আসছে, তারা দেখবেন যে এখনও স্ট্রাগল করে যাচ্ছে। অন দ্য কন্ট্রারি, কোনো একজন অশিক্ষিত মানুষ যে খুব একটা ইন্টেলিজেন্টও না, সে দেখবেন যে ওয়েলথের পাহাড় গড়ে রেখেছে। হ্যাঁ, সো এই জিনিসটা হচ্ছে যে মর্গান হাউসেল বলার চেষ্টা করেছে যে ইউ ডোন্ট নেসেসারিলি নিড টু বি ইন্টেলিজেন্ট, নর ইন্টেলিজেন্ট, নেদার এডুকেটেড টু বিল্ড ওয়েলথ। হ্যাঁ, সো আপনি পিছায় আছেন এটা চিন্তা করা যাবে না। ফাইন্যান্স হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে যে সবাই সমান তালে পাল্লা দিতে পারে। ইট ওয়াজ এ গুড মেসেজ, আই উড সে। আরেকটা মেসেজ যেটা ছিল এই বইয়ের, সেটা হচ্ছে 3 নম্বরে যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে একটা টপিক ছিল এরকম যে ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। ম্যান, এই চ্যাপ্টারটা লিটারেলি আমার টাকা পয়সা নিয়ে চিন্তা করার একটা যে ওয়ে, সেটার মধ্যে লিটারেলি টার্ন করা যেটাকে বলে, হ্যাঁ, একটু একটু ভাবানো যেটা, সেটা করেছে। কারণ হচ্ছে আমি আপনাকে বলি, এই যে চ্যাপ্টারটা ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি, নর্মালি কী হয়, নর্মালি যখন আমরা দেখি কোনো একজন মানুষ হচ্ছে খুব দামি একটা ঘড়ি পরেছে, বা খুব দামি একটা ফোন তার হাতে, অথবা সে খুব দামি একটা কার ড্রাইভ করছে, অথবা তার যে অ্যাপার্টমেন্ট সেটা অনেক ফ্যান্সি, তখন আমরা কি বলি যে এই ভদ্রলোক তো অনেক বড় লোক, তাই না, তার অনেক টাকা পয়সা, সে অনেক রিচ, এভাবে আমরা চিন্তা করি। বাট এটা আমরা ওভাবেও চিন্তা করতে পারি যে যখন আমি দেখি যে আপনার হাতে মনে করেন যে 2 লাখ টাকা দেওয়ার একটা ফোন, বা আপনি হচ্ছে যে কারটা ড্রাইভ করছেন সেটা মনে করেন যে $100,000। হ্যাঁ, সো এই জিনিসটা দেখা মাত্র আমি আপনাকে যেমন ধনী বলতে পারি, তেমনি আমি আপনাকে এটাও বলতে পারি যে আপনি যেই টাকাটা দিয়ে এই প্রোডাক্টটা কিনেছেন, সেই টাকাটা এই মুহূর্তে আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে গেছে, ওই টাকাটা এই মুহূর্তে আপনার কাছে নাই। আরও একটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে, দামি জিনিস কিনতে আপনার কিন্তু একদম ইমিডিয়েটলি সবাই পুরোটা পেমেন্ট দেয় না। নর্মালি মানুষ লোন করে দামি জিনিস কেনে, স্পেশালি মধ্যবিত্ত যারা আছে এদের মধ্যে দেখবেন কিস্তির টাকা দিয়ে আইফোন কেনা খুবই কমন একটা ঘটনা। সো আপনি যখনই কাউকে দেখেন যে ফ্যান্সি জিনিস হাতে, আপনি তাকে ধনী বলতে পারেন, যেটার জন্যই মূলত মধ্যবিত্ত পরিবারের বাচ্চা কাচ্চারা হচ্ছে একটু দামি গ্যাজেট ব্যবহার করার চেষ্টা করে যেন মানুষ ভাবে তারা বড়লোক। হ্যাঁ, কিন্তু যে বড়লোক তার তার দেখানোর দরকার নেই, এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে যে সে যে জিনিসটা ব্যবহার করছে ওই জিনিসের যা দাম সেটা তার কাছে এই মুহূর্তে আর নাই, এটা কোনো মানি জেনারেট করছে না। অন দ্য কন্ট্রারি, আপনি যাকে দেখছেন বাইরে থেকে বোঝা যায় না, সে খুব সিম্পল লাইফ লিড করছে। বিশেষ করে দেখবেন বেশিরভাগ বিলিয়নারদের যদি আপনি জামা কাপড় থেকে শুরু করে যদি আপনি তাকান, দেখবেন যে খুবই সিম্পল, বোঝাই যায় না যে এরা আসলে এত টাকার মালিক। ঠিক আছে, সো ওরা দেখা যাচ্ছে যারা বাইরে থেকে ফ্ল্যাশি মনে হয়, নর্মালি এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে, এরা আসলে বাইরে থেকেই ফ্ল্যাশি, ভেতরে ফাঁকা, এবং যারা আসলে ভেতরে শক্ত মজবুত, হ্যাঁ, টাইটানিকের ওই যে আইসবার্গের মতো, নিচে ওয়েলথ ইজ হিডেন, ইউ ডোন্ট সি ওয়েলথ, ওরকম ফ্ল্যাশি না। সো নেক্সট টাইম ইউ সি সামওয়ান ফ্ল্যাশি, you might think differently that they don't have that amount of money in their account anymore. It's out there. ঠিক আছে, এটা একটা ভালো লেসন ছিল। আরেকটা লেসন ছিল, not giving a damn about what other people are thinking about you helps you build wealth. এইটা আমার মনে হয় ইউনিভার্সালি আমরা সবাই নিতে পারি। যখন আমরা অন্যরা আমাদেরকে নিয়ে কী ভাবছে সেটা ভাবা বন্ধ করে দিই, তখন দেখা যাচ্ছে যে এটা আমাদেরকে আরও বেশি ওয়েলথ করতে সাহায্য করে। বেশিরভাগ মানুষই দেখবেন শো অফের জন্য হচ্ছে জিনিসপত্র কেনে, অমুকের একটা কার আছে এই ব্র্যান্ডের, আমারও থাকতে হবে। ঠিক আছে, সো এই যে কম্পিটিশন, যে আমি যদি এই জামা পরি, আমি যদি এখন এই কারটা ড্রাইভ করি, তাহলে মানুষ আমাকে নিয়ে কী ভাববে,
এই মানুষ কী ভাববে এইটা চিন্তা করে আমরা হচ্ছে যে জিনিসপত্র কেনা শুরু করি। বিশেষ করে ফ্যামিলি মেম্বারদের মধ্যে দেখা যায়, যেমন যে আসলে টাকাটা আয় করে সে হয়তো বা ঠিকভাবে খরচ করতে চায়, কিন্তু তার যে পার্টনার আছে সে বলে কি, অমুক ওই জিনিসটা কিনেছে, সো তোমাকেও কিনতে হবে। পাল্লা দেওয়ার যে বিষয়টা, না হলে তো আমরা ট্রেন্ডে উঠতে পারবো না। এটা আমাদের দেশে খুব দেখা যায়। আমাদের আশপাশের মানুষের মধ্যে আমরা খুব দেখি যে জাস্ট অন্যকে দেখানোর জন্য, অন্যরা আমাকে নিয়ে কী ভাববে, শুধু সেইটাকে হাইড করার জন্য, ট্রেন্ডে ওঠার জন্য আমরা এমন সব জায়গায় টাকা স্পেন্ড করি যেগুলোর আসলে কোনো দরকারই নাই। সো যেই মুহূর্তে আমরা আসলে এই জিনিসটা বন্ধ করতে পারবো যে আরেকজন আমাকে নিয়ে কী ভাবলো সেটা আমার দেখার দরকার নাই, আমার যেখানে সেভ করার দরকার সেখানে আমি সেভ করব, আমার যেখানে ইনভেস্ট করার দরকার সেখানে আমি ইনভেস্ট করব, আরেকজনের কী যায় আসে সেটা আমি চিন্তা করব না। এই ব্যাপারটা যদি আমরা গড়ে তুলতে পারি, এই মনোভাবটা, জাস্ট অন্যকে পাত্তা দেওয়া বন্ধ করে দেয়া, তাহলে এটা আমাদেরকে আসলেই ওয়েলথ বিল্ড করতে হেল্প করবে। বাকি যে 4টা পয়েন্ট নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটাতে আসছি পরে। আগে হচ্ছে আমাদের আজকের এই ভিডিওর স্পন্সরকে একটু থ্যাঙ্কস দিয়ে নিই। আমাদের আজকের এই ভিডিওর স্পন্সর করেছে TapTapSend, আমার ফেভারিট মানি সেন্ডিং অ্যাপ। এটা থেকে আপনি এখানে যে দেশগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে টাকা পাঠাতে পারবেন বাংলাদেশে। টাকা পাঠানোর জন্য আপনার যদি ইউকে বা ইউনাইটেড আরব এমিরেটসে থাকেন, বিকাশে পাঠালে ছোট্ট একটা চার্জ দিতে হয়, নইলে ফ্রি, এবং আপনার বেশ ভালো রেট দেয়। এবং আপনি যখন টাকা পাঠাচ্ছেন তখন 2.5% একটা রেমিটেন্স যোগ হবে আপনার গ্রাহকের অ্যাকাউন্টে। পাশাপাশি যদি আপনি প্রথমবারের মতো টাকা পাঠান এবং আমার কেকেএস কোডটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি খুব ভালো রকম একটা বোনাস পাবেন প্রথম ট্রানজ্যাকশনে। আপনি একটা ব্যবহার করে দেখতে পারেন। ঠিক আছে, চলেন আমরা ব্যাক চলে আসি আমাদের ভিডিওতে। এই বইয়ের 5 নাম্বার যে লেসনটা সেটা হচ্ছে যে গেটিং ওয়েলদি অ্যান্ড স্টেইং ওয়েলদি রিকোয়ার্স 2 ডিফারেন্ট সেট অফ স্কিলস। হ্যাঁ, আপনি দেখবেন যে অনেকেই উত্তরাধিকার সূত্রে বেশ কিছু টাকা পয়সার মালিক হয়, আবার অনেকে দেখা যাচ্ছে নিজেই হয়তো বা ওয়েলথ গড়ে নেয়, কিন্তু সবাই ওই টাকাটা ধরে রাখতে পারে না। কারণ আপনার টাকা থাকা মানে এই না যে এটা আপনার আজীবন থাকবে। আপনি যদি আপনার বিহেভিয়ারকে ঠিক রাখতে না পারেন, আপনি যদি না জানেন কীভাবে টাকা থেকে টাকা বানাতে হয়, কীভাবে ইনভেস্ট করতে হয়, এবং আপনি যদি বেপরোয়া ইউজ করেন, আয়ের চেয়ে ব্যয় যদি বেশি করেন, তাহলে আপনার টাকা থাকা সত্ত্বেও সেটাকে আপনি স্টেবল করতে পারবেন না। হ্যাঁ, টাকা আয় করা একটা স্কিল, আবার টাকা ম্যানেজ করা, সেটা রাখা এবং সেটাকে হচ্ছে যে বাড়ানোর যে ব্যাপারটা, হ্যাঁ, সাস্টেনেবল করার যে বিষয়টা, সেটা ডিফারেন্ট স্কিল আপনার কাছ থেকে চায়। এবং ওই যে প্রথমেই বলেছি যে ইট হ্যাজ লেস টু ডু উইথ হাউ স্মার্ট ইউ আর, মোর টু ডু উইথ হাউ ইউ বিহেভ। ঠিক আছে, সো যারা অনেক বড় লোক বা অনেক ওয়েলথ যারা বিল্ড করেছে, নিজে করুক কিংবা নিজের ফ্যামিলির কাছ থেকে আসুক, ডাজ নট মিন দ্যাট দে উইল স্টে লাইক দিস ফর এভার। দে ক্যান লুজ মানি এনি টাইম। হ্যাঁ, এবং এখানে একটা চ্যাপ্টার ছিল এই বইয়ের মধ্যে যে লাক অ্যান্ড রিস্ক। চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং, আমি এটা নিয়ে ডিটেলস কথা বলবো না, বাট লাকে যেভাবে ফেভার করে একটা মানুষের ওয়েলথ বিল্ড করতে, ঠিক একই রকমভাবে রিস্কও হচ্ছে আপনাকে যে কোনো মুহূর্তে নামিয়ে দিতে পারে। এবং ব্যাপারটা এরকম না যে আপনি ব্যাড ডিসিশন নিয়েছেন, জাস্ট লাক ফেভার হয়তো বা করে নাই। এরকম যে চ্যাপ্টারটা আছে লাক ভেইজ রিস্ক, এটা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, আপনি এটা পড়তে পারেন। আরেকটা পয়েন্ট যেটা ছিল এই বইয়ের খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে ফ্যান্সি, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে যে আপনার ম্যান ইন দ্য কার প্যারাডক্স। হ্যাঁ, লেসন যেটা সেটা হচ্ছে যে আপনি ফ্যান্সি কোনো জিনিসপত্র যখন আপনি পড়েন, সেটা কখনো আপনার জন্য রেসপেক্ট কিনে আনতে পারে না। যেমন একটা খুব সুন্দর উদাহরণ ছিল বইয়ের মধ্যে, যে ধরেন দামি একটা কার ড্রাইভ করে যখন আপনি কার থেকে বের হচ্ছেন, অফকোর্স ইউ ফিল গুড, বাট দ্য পিপল অ্যারাউন্ড ইউ, দে ডোন্ট সি ইউ এনি মোর, দে ডোন্ট অ্যাকচুয়ালি নেসেসারিলি রেসপেক্ট ইউ। দে লুক অ্যাট ইউর কার, they look at your watch maybe, or maybe the phone you are using, or the house you live in. They don't see you, they just see the product you have, and they want to be there in your place. এই জিনিসটা হচ্ছে যে আমরা হয়তো বা চিন্তা করি না আর কি। যখন আমরা দামি কিছু ব্যবহার করি, আমরা হয়তো ভাবি মানুষ আমাকে কী ভাবছে, বাট আমাকে আসলে কেউই পাত্তা দেয় না। সবাই যেটা পাত্তা দেয় সেটা হচ্ছে আমার যা আছে। হ্যাঁ, আমি আসলে ইনভিজিবল হয়ে যাই, যেটা আমরা অনেক সময় বুঝি না আর কি। কিন্তু আলটিমেটলি ইটস ট্রু, পিপল ডোন্ট কেয়ার অ্যাবাউট আস এনিমোর, দে কেয়ার অ্যাবাউট হোয়াট উই হ্যাভ। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট লেসন ছিল এই বইয়ের। আরেকটা জিনিস হচ্ছে মানি ক্যান বাই ফ্রিডম। এবং ওই ফ্রিডমটা হচ্ছে যে আমরা অনেকে বলি যে মানি ক্যান বাই হ্যাপিনেস, বাট ইট ক্যান বাই ফ্রিডম, ইট ক্যান গিভ ইউ কন্ট্রোল ওভার ইউর টাইম। হ্যাঁ, এই বইয়ের একটা খুব সুন্দর লাইন ছিল এরকম যে বিং এবল টু ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইথ হুএভার ইউ ওয়ান্ট অ্যান্ড ফর অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট ইজ দ্য আলটিমেট টার্ম অফ ফ্রিডম, অ্যান্ড মানি ক্যান বাই ইউ দিস ফ্রিডম।
সো যখন আমাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধরেন সেভিং থাকে, যখন আমরা ফাইন্যান্সিয়ালি হচ্ছে স্ট্রং থাকি, তখন হচ্ছে যে আমরা চাইলে যে কোনো জায়গা থেকে বা যে কোনো মানুষের কাছ থেকে সরে আসতে পারি, যে কোনো অফার আমরা হচ্ছে না বলে দিতে পারি। এবং আমাদের যে আশপাশের মানুষজন যারা আছে, যারা আসলে আমাদের ক্লোজ, তারা দেখবেন নর্মালি আমাদের কাছ থেকে টাকা পয়সা চায় না, তারা নর্মালি হচ্ছে আমাদের কাছে সময় চায়। এবং সেই সময়টা আমরা ওদেরকে দিতে পারবো কিনা, ওই জিনিসটা ডিটারমাইন করে দিতে পারে টাকা। সো যখন আপনি আসলে ওয়েলথ বিল্ড করবেন, তখন ওই জিনিসটা আপনাকে সবচেয়ে বড় যে স্বাধীনতাটা দেবে, সেটা হচ্ছে আপনার নিজের সময়কে নিজে কন্ট্রোল করার অ্যাবিলিটি। যার সাথে আপনি থাকতে চান তার সাথেই আপনি থাকবেন, যার সাথে ডিল করতে চান তার সাথেই আপনি ডিল করবেন, যাকে পছন্দ না তাকে আপনি যে কোনো মুহূর্তে ছেড়ে চলে আসতে পারবেন, কারণ তার কাছে আপনার অন্তত টাকা পয়সা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সো ইয়েস, ইউ মাইট আর্গু দ্যাট মানি কান্ট বাই হ্যাপিনেস, বাট বিং এবল টু কন্ট্রোল ইউর টাইম is another kind of happiness and freedom I think everybody wants. এবং লাস্ট যেই মেসেজটা আমি দিতে চাই সেটা হচ্ছে যে আপনার অনেকেই বলবে যে টাকা আমার কাছে এনাফ নাই, আমি যথেষ্ট আয় করি না, সো সেভ করব কি বা ইনভেস্ট করব কি। মর্গান হাউসেল বলতে চাই এটা আসলে সোজা কথায় বললে একটা ফালতু কথা। কারণ আপনি যদি 10,000 টাকার মধ্য থেকে সেভ করতে না পারেন, যদি আপনি 10,000 টাকা ম্যানেজ করতে না পারেন, সর্বোচ্চ সম্ভাবনা যে আমি যদি আপনাকে 1,00,000 টাকাও দিই আপনি সেটাও ম্যানেজ করতে পারবেন না। এটা একটা হ্যাবিট, টাকা সেভ করা, ইনভেস্ট করা, এটা একটা হ্যাবিট, এটা আপনার বিহেভিয়ার। এটা আপনি স্মার্ট কিনা সেটা না, বা কতটুকু আপনার কাছে আসছে সেটার উপরও ডিপেন্ড করে না, ঠিক আছে? সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটা আমি শতভাগ অ্যাগ্রি করি। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমার লাইফ থেকে উদাহরণ দিই। আমি যখন একদম টিউশনি করতাম, তখন থেকে কত কম টাকা আসতো, কয়েক হাজার টাকা আসতো তখন মাত্র, হ্যাঁ। এবং সেখান থেকে হচ্ছে আমি টাকা সেভ করতাম, কারণ এটা আম্মুর কাছ থেকে শিখেছি, বই পড়ে না। মাকে দেখতাম মা অলওয়েজ আলাদা করে কিছু টাকা রাখে। সো ওই স্কিলটা আমি ঘর থেকে আম্মু বলেও দেয় না যে টাকা সেভ করতে হবে, আমি দেখেছি আমার মা করে। সো ওই ছোটোবেলা থেকে ওই জিনিসটা আমার মধ্যে চলে আসছে। সো ওই টিউশনি থেকে যেভাবে সেভ করা, তখন শুধু সেভ করা বুঝতাম, ইনভেস্টমেন্ট বুঝতাম না। বড় হতে দেখলাম যে ওকে ফাইন, দে আর টকিং অ্যাবাউট সামথিং কল্ড ইনভেস্টমেন্ট। সো ওইটা নিয়েও পড়াশোনা করতে হচ্ছে। এবং এরপর হচ্ছে আমেরিকা, আমি এরপর ইউরোপে আছি এখন দেখেন, সেই টিউশনি থেকে শুরু করে অল্প টাকা থেকে আমি যেমন সেভ করতাম, এখন যখন বেশি টাকা হচ্ছে, যখন আমি চাকরি করি, ইউরোপে যখন আছি, তখনও আমার ওই হ্যাবিটটা, প্রতি মাসে সেভ করার হ্যাবিটটা আমার কোথাও যায় নাই। টিউশনি লেভেল থেকে যেভাবে করেছি, তেমনি চাকরি পাওয়ার পরেও আমি করছি। নো ম্যাটার হাউ মাচ অর হাউ লেস মানি আই হ্যাড, আই কেপ্ট ডুইং ইট বিকজ ইটস এ হ্যাবিট আই বিল্ট। সো আমি এটা 100% অ্যাগ্রি করি মর্গান হাউসেলের সাথে, যে আমার কাছে আয়ই কম, আমি সেভ করব কি, এটা একটা ফাউল কথা, ঠিক আছে? আপনার কাছে যত কমই থাকুক, সেটা থেকে আপনাকে সেভ করতে হবে, এবং সেভ করার হ্যাবিটটা আপনাকে বিল্ড করতে হবে। হ্যাঁ, এইটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমার কাছে মনে হয় যে সবাই নিতে পারে এই বই থেকে। তাছাড়া এই বইতে আমি কোথাও আসলে দেখি নাই যে আপনার 6 মাসের ইমার্জেন্সি ফান্ড রাখেন, হ্যাঁ, কিংবা হচ্ছে যে 1 বছর ইমার্জেন্সি ফান্ড রাখেন, বা ফ্যামিলি বাজেট করেন, এই ধরনের কোনো কথা বলে নাই। বাট এগুলো আসলে এক একটা হ্যাবিট যেগুলো আপনাকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হেল্প করে। যে আপনার মাসে কত খরচ হয় আপনাকে জানতে হবে, কোয়েশ্চেনগুলো আপনাকে বলতে হবে যে মাসে আমার এত খরচ হয়। বা 6 মাস যদি আপনার চাকরি না থাকে, ইনকাম সোর্স বন্ধ হয়ে যায়, আপনি কি চলতে পারবেন? ইমার্জেন্সি কিছু একটা ঘটেছে, আপনি কি চলতে পারবেন? এই জিনিসগুলা, হ্যাঁ, চিন্তা ভাবনা, ফিউচার ম্যানেজ করা, বিহেভ চেঞ্জ করা, হ্যাবিট বিল্ড করা, এগুলোই হচ্ছে আপনাকে বেশি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হেল্প করবে, যতটা না আপনি আসলে কতটা স্মার্ট, বা আপনার কী ডিগ্রি আছে, বা কতটা ইন্টেলিজেন্ট আপনি সেটা করবে, ঠিক আছে? সো এইটা একটা খুবই ইন্টারেস্টিং বই। অনেস্টলি এই বইটা আমি নর্মালি হচ্ছে যে কোনো বই যখন সেকেন্ড থার্ড টাইম পড়ি, ওটা আসলে খুব ভালো বই হইতে হয়। সো বইটা প্রথমে বোধহয় আমি 2022 কি 23-এ পড়েছিলাম। আজকে আমার কাছে মনে হলো যে আরেকবার ঝালাই করে নিই, হ্যাঁ। এবং এই বইটা আমি পুরো ঝাঁঝরা করে ফেলেছি নোট নিয়ে, যে কোথায় কী বলেছে না বলেছে। আই থিঙ্ক ইটস ওর্থ রিডিং। আপনার টাইম এবং আপনার যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন এই বইয়ের মধ্যে, সেটা ওর্থ ইট, ঠিক আছে? সো আমি তো মাত্র 7-8টা বলেছি, আপনি চাইলে বাকি যে 20টা টোটাল যে লেসনগুলো আছে, আপনি চাইলে বইটা পড়ে দেখতে পারেন, আপনার ভালো লাগবে। হ্যাঁ, দেখা হবে আপনার সাথে আমার পরবর্তী অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।